মা, জেবা, আমি জানি সবটা খুব হুট করে হয়ে গেল। তুই হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলি না, কিন্তু তুই বিশ্বাস কর মা, আঞ্জুমান যখন সাদমানের এই প্রস্তাবটা নিয়ে আসলো, আমি না করতে পারিনি। সাদমানের মতো ছেলে আজকালকার দিনে মেলা ভার। জেবা কিছু বলল না, শুধু নিচে করে রাখা চোখ দুটো দিয়ে মেঝেটা দেখছিল। ওর ভেতরের ঝড়টা তখনও বইছে। সোলেমান শেখ মেয়ের নীরবতাকে অন্য কিছু ভেবে আবার বলতে লাগলেন, সাদমান শুধু আমার ভাগ্নেই নয়, ও একজন অসাধারণ ডাক্তার। তার চেয়েও বড় কথা, ও খুব ভালো একজন মানুষ। তোকেও কত সম্মান করে, তা আজ ওর মায়ের কথা শুনেই বুঝলাম। আমেরিকায় এত বড় একটা সুযোগ পেয়েছে, অথচ তোকে সেখানেও সাথে নিয়ে যেতে চায়, তোর পড়াশোনার দায়িত্ব নিতে চায়। একজন বাবার এর চেয়েও আর কি চাওয়ার থাকতে পারে বল? আমি তো চিরকাল তোর পাশে থাকবো না মা। আমি চাই আমি যাওয়ার আগে তোকে এমন একজনের হাতে সঁপে দিয়ে যেতে, যে তোকে আগলে রাখবে। বাবার প্রতিটি কথা জেবার বুকের ভেতর পাথরের মতো চেপে বসছিল। বাবার এই আকুলতা দুটো দুই দিক থেকে তাকে পিষে ফেলছে। একদিকে আরিশান মৃধার প্রতি তার সেই তীব্র, অবিনাশী কিন্তু নিষিদ্ধ ভালোবাসা, যা কেবলই এক মরীচিকা। অন্যদিকে সাদমানের দেওয়া এক সুনিশ্চিত নিরাপদ কিন্তু প্রেমহীন ভবিষ্যৎ। সোলেমান শেখ জবার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, কি রে মা, কিছু তো বল। তুই কি এ বিয়েতে সুখী নস? তোর কি অন্য কোনো পছন্দ আছে? বাবার এই একটি প্রশ্নে জেবার ভেতরটা কেঁপে উঠল। ও কিভাবে বলবে যে ওর মনের সবটুকু জুড়ে এমন একজন মানুষ বসে আছে যার কাছে যেবার কোনো অস্তিত্ব নেই। বাবার এই সরল আশাবাদী মুখের দিকে তাকিয়ে নিজের কলঙ্কিত ভালোবাসার কথা প্রকাশ করার সাহস যেবার হলো না। বাবার সম্মান আর মুখের হাসির চেয়ে বড় কিছু এই মুহূর্তে ওর কাছে মনে হলো না। জেবা নিজের ভেতরে চলা তীব্র ও মানসিক লড়াইয়ের অবসান ঘটালো। ও বুঝতে পারল আরিশান মৃধাকে পাওয়ার আশা করা আর জলহীন মরুভূমিতে বৃষ্টির অপেক্ষা করা একই কথা। যে মানুষটা তাকে কখনো আপন করে নিবে না, তার জন্য নিজের বাবার স্বপ্নকে এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় না। নিজেকে এই বলির পাঠা বানানোর সিদ্ধান্ত ও এক প্রকার মেনেই নিল। জেবা চোখের কোণে জলটুকু ভেতরেই চেপে রেখে একটা ম্লান মলিন হাসি হাসল। বাবার হাতের উপর নিজের কাঁপতে থাকা হাতটা রেখে বলল, না বাবা, তেমন কিছু না। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাতেই আমার সম্মতি। সাদমান ভাইয়া সত্যি খুব ভালো। আমি আমি এই বিয়েতে রাজি। মেয়ের মুখে রাজি শব্দটা শুনে সোলেমান শেখের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। তিনি জেবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার মা আমার কথা ফেলবে না। তুই দেখিস মা, তোর জীবনটা অনেক সুন্দর হবে। বাবার বুকের মাঝে মুখ লুকিয়ে জেবা চোখ বন্ধ করলো। অন্ধকার নেমে এলো চোখের সামনে। ও বুঝতে পারলো আজ থেকে সে আরিশান মৃধার নামটা তার হৃদয়ের সবচেয়ে গভীর এবং গোপন কোনো কফিনে চিরকালের জন্য কবর দিয়ে দিল। বাইরে সে সাদমানের স্ত্রী হবে ঠিকই, কিন্তু ওর ভেতরের জেবাটা আজ রাতেই নিঃশব্দে মরে গেল। বিয়েবাড়ির ঝলমলে রোশনাই তখন চারপাশের পরিবেশকে এক কৃত্রিম উৎসবমুখর চাদরে ঢেকে রেখেছে। শেখ ভিলার বিশাল লন জুড়ে সুগন্ধি ফুলের মালা, বর্ণিল আলো আর ডেকোরেশন। আমন্ত্রিত অতিথিদের কোলাহল, সুস্বাদু খাবারের সুবাস আর মৃদু আবহ সঙ্গীত সবকিছু মিলিয়ে বাইরে থেকে মনে হচ্ছিল এটি একটি নিখুঁত সুখী পরিবারের মিলন মেলা। কিন্তু এই আলোকময় উৎসবের আড়ালে এক বিশাল ড্রেসিং টেবিলের আয়নার সামনে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসেছিল জেবা। ওকে লাল বেনারসি শাড়িতে সাজানো হয়েছে, মাথায় জড়োয়ার ওড়না আর সারা গায়ে ভারী সোনার গয়নাগাটি। এই রূপ যে কোনো পুরুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এই অপরূপা কনের চোখের মণি দুটো সম্পূর্ণ নিষ্প্রাণ, যেন এক জীবন্ত লাশের উপর রঙের প্রলেপ দেওয়া হয়েছে। গাঢ় মেকআপ আর কনসিলারের নিচে নিখুঁতভাবে লুকিয়ে ফেলা হয়েছে গতকাল নিজের হাতে নিজের গালে মারা সেই কালশিটে দাগগুলো। ঠোঁটের কোণার
কাটার দাগটায় লিপস্টিকের প্রলেপ দেওয়া, কিন্তু ভেতরের ক্ষতটা আজ আরও শত গুণ তীব্র হয়ে ওর পুরো মস্তিষ্ককে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। জেবা তার ডান হাতের আঙ্গুলের দিকে তাকালো। সেখানে জলজল করছে সাদমানের দেওয়া হীরের আংটিটা। জেবা মনে মনে ভাবল, মানুষ যাকে ভালোবাসে তাকে কেন পায় না? আর যাকে কখনো সেই চোখেই দেখেনি, সমাজ কেন তার গলাতেই সেই সোনার শিকল পরিয়ে দেয়? বাবা, শুধু তোমার মুখের এই ওইটুকুনি হাসির জন্য তোমার এই একমাত্র মেয়ে আজ নিজের আত্মাকে জীবন্ত কবর দিতে যাচ্ছে। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আরা। আরার মুখে চওড়া হাসি। সে এসে জেবার কাঁধে হাত রেখে উচ্ছ্বাসিত গলায় বলল, বাহ জেভা, তোকে তো একদম পুরীর মতো লাগছে রে। ভাইয়া সত্যি খুব ভাগ্যবান। নিচে কাজী সাহেব চলে এসেছেন, অরি আর সারিম ভাইয়াও এসে গেছেন ওনাদের বাবার সাথে। মামা তো আরিশান আঙ্কেলকে পেয়ে একদম খুশিতে ফেটে পড়ছেন। চল নিচে চল। আরিশান আঙ্কেল নামটা শোনা মাত্রই জেবার বুকের ভেতরটা একটা সুপ্ত আগ্নেয়গিরি যেন কেঁপে উঠল। ওনার আসার কথা ছিল তা সে জানত, কিন্তু জেবা কিভাবে ওনার ওই তীক্ষ্ণ চাউনির সামনে দাঁড়াবে? ওনার ওই গম্ভীর পিতৃত্বের চাউনি কিভাবে সহ্য করবে, যখন ও নিজে এক নিষিদ্ধ কামনাময় অনুভূতির অপরাধ বোধে প্রতিনিয়ত পুড়ছে। জেবা কোনো মতে নিজের চোখের জল আটকে ওনাটা টেনে মাথাটা আরো নিচু করে নিল। ও ধীর পায়ে আরার হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। প্রতিটি সিঁড়ি যেন ওকে এক অন্ধকার অন্তহীন গহ্বরের দিকে নিয়ে যাচ্ছিল। নিচের বিশাল হলরুমে তখন উৎসবের আমেজ তুঙ্গে। সোফায় বসে আছে এদেশের ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। ওনার পরনে একটি ধবধবে সাদা কটন পাঞ্জাবি ও পাজামা। ওনার কালো সাদা দাড়ি, চশমার আড়ালে থাকা বাঘের মতো তীক্ষ্ণ চোখ আর আজন্মলালিত গাম্ভীর্য পুরো হলের পরিবেশকে এক অন্য স্তরের গরিমা এনে দিয়েছে। ওনার ঠিক পাশে বসে আছেন সোলেমান শেখ। দুই বন্ধুর মুখে চওড়া হাসি। অনেকদিন পর সোলেমান শেখের মুখে এমন তৃপ্তির হাসি দেখা যাচ্ছে। ওনার একটু দূরে দাঁড়িয়ে আছে অরি আসারিম। অরির পরনে আছে একটি ফর্মাল শার্ট আর তার উপর চমৎকার একটি কোট। ও চোখ দুটো লালচে, বোঝাই যাচ্ছে গত রাতের ধকল এবং এক অজানা মানসিক যন্ত্রণায় ও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সারিমের পরনে একটি গ্রে কালারের শার্ট আর প্যান্ট। ওর স্বভাবসুলভ সেই দুষ্টুমি বা বাঁকা হাসির লেশমাত্র আজ মুখে নেই। ওর চোয়াল শক্ত, চোখ দুটো টকটকে লাল এবং অবয়বে এক ভয়ঙ্কর জেদ খেলা করছে। সাদমান এক কোণে দাঁড়িয়ে আছে, পরনে ওর ফর্মাল ব্লেজার স্যুট। মুখে কোনো উচ্ছ্বাস নেই। একজন হার্ট সার্জন যেভাবে ওটিতে যাওয়ার আগে নিজেকে সম্পূর্ণ আবেগহীন করে ফেলে, সাদমানকে ঠিক তেমনই দেখাচ্ছিল। গতকাল ডক্টর আয়ুষের চেম্বারে যেবার ডায়েরির পাতা আর ওর প্যাশনেট অবসেসিভ লাভ ডিসঅর্ডারের সত্যটা জানার পর সাদমানের ভেতরে প্রেমিক পুরুষটি এক রাতেই মরে ভূত হয়ে গেছে। এখন ওর শুধু একজন বড় ভাই, যে তার বোনের এই ধ্বংসাত্মক নরক যন্ত্রণার প্রবণতা থেকে তাকে চিরতরে মুক্ত করতে চায়। তার জন্য যদি পুরো দুনিয়া উল্টে দিতে হয়, সাদমান তাতেও প্রস্তুত। জেবাকে এনে হলরুমের মাঝখানের একটি সুসজ্জিত সোফায় বসানো হলো। কাজী সাহেব ওনার খাতা খুলে কলম ঠিক করলেন। সোলেমান শেখ এগিয়ে এসে জেবার মাথায় হাত রাখলেন। মা আমার, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তোকে যোগ্য মানুষের হাতে তুলে দিতে পারছি। ইচ্ছে আর বড় শান্তি একজন বাবার জন্য আর কি হতে পারে? জেবা মাথা নিচু করে রইল। ও এক পলক আরিশান মৃধার দিকে তাকালেন। আরিশান মৃধা অত্যন্ত স্নেহভরে জেবার দিকে তাকিয়ে একটু হাসলেন। সে হাসিতে ছিল শুধু এক পরম নির্ভরতা এবং বন্ধুর মেয়ের জন্য শুভকামনা। কিন্তু সেই পবিত্র দৃষ্টি দেখে জেবার বুকটা যেন চুরমার হয়ে গেল। ও মনে মনে চিৎকার করে বলতে চাইল, আঙ্কেল, ওভাবে তাকাবেন না। ও চোখে বৃত্তিতের আলো ছড়াবেন না। আমি যে এক মহাপাপী। আমি মনে মনে আপনার ওই চওড়া কাঁধের আশ্রয় চেয়েছি। কাজী সাহেব গলা ছেড়ে বললেন, তাহলে সলেমান সাহেব অনুমতি দিলে আমরা শুভ কাজটা শুরু করি। বর সাদমান শাহরিয়ার চৌধুরী এবং কনে জেবা সুলতানা শেখ। কাজী সাহেব বাক্যটি শেষ করার আগেই হলরুমের মাঝখানে বজ্রপাতের মতো একটা শব্দ
প্রতিধ্বনিত হলো। থামুন। শব্দটা সোলেমান শেখ বা কাজী সাহেবের কাছ থেকে আসেনি, ওটা এসেছে সারিমের কণ্ঠ থেকে। সারিম হুট করে হলরুমের মাঝখানে এসে দাঁড়ালো। ওর গলার তীব্র আওয়াজে পুরো ড্রয়িং রুমে পিনপত নীরবতা নেমে এলো। আমন্ত্রিত অতিথিরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আরিশান মৃধা ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। ওনার গম্ভীর কণ্ঠস্বরে কিছুটা বিরক্তি ফুটে উঠল। শারিম, এটা কি ধরনের অভদ্রতা? বসো এখানে। সারিম ওর বাবার কথার কোনো উত্তর দিল না, এক চুলও নড়ল না। সে নিজের পকেট থেকে ওয়াকি টকির মতো একটা ডিভাইস বের করে কিছু একটা বলতেই সাথে সাথে শেখ ভিলার সমস্ত প্রবেশদ্বার সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সারিমের স্পেশাল ফোর্স এবং ব্ল্যাক ক্যাট কমান্ডোরা 1 সেকেন্ডের মধ্যে পুরো হলরুমের চারপাশ ঘিরে ফেলল, প্রত্যেকের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। বিয়েবাড়ির অতিথিরা ভয়ে চিৎকার করে উঠলেন। সোলেমান শেখ আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। ওনার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল। শারিন বাবা, এগুলো কি হচ্ছে? আরিশান, তোর ছেলে এসব কি করছে? আরিশান মৃধা চরম ক্ষোভে সোফা থেকে উঠতে চাইলেন। শারিম, তুমি কি পাগল হয়ে গেছো? মিনিস্টারের প্রোটোকল ফোর্সের অপব্যবহার করছো তুমি। ইমিডিয়েটলি এসব বন্ধ করো। কিন্তু আরিশান মৃধা সোফা থেকে ওনার শরীরটা পুরোপুরি সোজা করার আগেই সারিম ওনার পেছনে এসে দাঁড়ালো। চোখের পলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই সারিমের হাতের দুটো ধাতব বস্তু ক্লিক শব্দে আরিশান মৃধার 2 হাতের কবজিতে আটকে গেল। সবাই স্তব্ধ হয়ে দেখল সারিম এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তার নিজের জন্মদাতা পিতাকে ওনার বসা চেয়ারের 2 পাশের হাতলের সাথে শক্ত করে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলেছে। শারিম, আরিশান মৃধা গর্জে উঠলেন। ওনার ফর্সা মুখটা রাগে ও অপমানে টকটকে লাল হয়ে গেল। ওনার হাতের রগগুলো ফুলে উঠল। তোমার এত বড় সাহস, তুমি নিজের বাবাকে হ্যান্ডকাফ পরাচ্ছ? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? পুরো বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল। সোলেমান শেখ তেড়ে এলেন সারিমের দিকে। শারিন, ছাড়ো ওকে, আমার মেয়ের বিয়ে। এখানে এই তামাশা আমি বরদাস্ত করব না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পুরো ঘটনার মাঝে বর সেজে দাঁড়িয়ে থাকা সাদমান বিন্দু মাত্র বিচলিত হলো না। ওর মুখে কোনো বিস্ময় নেই, কোনো ভয় নেই। ও অত্যন্ত শান্ত পায়ে এগিয়ে এসে সোলেমান শেখের সামনে দাঁড়ালো এবং ওনার হাতটা শক্ত করে চেপে ধরল। মামা, আপনি শান্ত হন। যেখানে আছেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আজকে এখানে কোনো তামাশা হচ্ছে না। আজকে এখানে একটা জীবনের সবচেয়ে বড় অস্ত্রোপচার হতে যাচ্ছে। সাদমানের কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা। সোলেমান শেখ ওনার ভাগ্নের এই রূপ দেখে আকাশ থেকে পড়লেন। সাদমান, তুইও এদের সাথে আছিস? তুই তো জেবাকে বিয়ে করতে চেয়েছিলি। সাদমান কোনো উত্তর দিল না। সে শুধু এক পলক জেবার দিকে তাকালো, যে ভয়ে এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সারিম আরিশান মৃধা চেয়ারে ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। ও হ্যান্ডকাফের চাবিটা পকেটে রেখে অত্যন্ত তীক্ষ্ণ চোখে জেবার দিকে তাকালো। ওর চোখ দুটো যেন জেবার মেকআপ করা মুখের ভেতরে সব সত্য এক নিমিষে পড়ে ফেলল। জেবা সুলতানা শেখ, আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করব, আর তুমি সেটার সোজা উত্তর দেবে। কোনো লুকোছাপা না, কোনো সামাজিক ভণ্ডামি না। জেবা কাঁপতে কাঁপতে ওড়নাটা চেপে ধরল। শারিম, শারিম ভাইয়া, প্লিজ। সারিম ওর দিকে এক পা এগিয়ে গিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, জেবা, তুমি কি আমার বাবা আরিশান মৃধাকে ভালোবাসো? হ্যাঁ নাকি না? তুমি কি ওনার ওই গম্ভীর ব্যক্তিত্বের সঙ্গী হয়ে ওনার ছায়ে নিজের বাকি জীবনটা কাটাতে চাও? সত্যিটা বলবে। এই একটা প্রশ্নে পুরো হলরুমের বাতাস যেন জমি বরফ হয়ে গেল। আরিশান মৃধা ওনার ছেলের এই প্রশ্ন শুনে এতটাই স্তম্ভিত হলেন যে ওনার ক্ষোভ এক মুহূর্তে এক গভীর বিস্ময় রূপ নিল। ওনার মনে হলো ওনার কান দুটো কোনো ভুল শুনছে। উনি অবিশ্বাস্য দৃষ্টিতে ওনার নিজের ছেলের দিকে তাকালেন। শারিম, তুমি এসব আবল তাবল কি বকছো? জেবা আমার মেয়ের মতো, ও আমার বন্ধুর মেয়ে। তোমার মগজ কি আসলেই পচে গেছে? সোলেমান শেখও আর সহ্য করতে পারলেন না। ওনার ধমনীতে রক্ত চড়ে গেল। উনি চিৎকার করে জেবার দিকে তেড়ে যেতে চাইলেন। কিসের ভালোবাসা? কোন কুলাঙ্গার এসব নোংরা কথা ছড়িয়েছে? আমার মেয়ে বুড়ো মানুষের প্রেমে পড়বে? জেবা, ওনাদেরকে বল এগুলা মিথ্যা। বল।
জেবা কোনো কথা বলতে পারল না। ও শুধু দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। ও মার্বেল মেঝের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে শুধু নিজের মৃত্যু কামনা করছিল। ও কিভাবে সবার সামনে নিজের সেই নিষিদ্ধ অনুভূতির কথা স্বীকার করবে? ও মুখ খুললেই যে ওনার বাবার সম্মান ধুলোয় মিশে যাবে। ও মুখ খুলে যে আরিশান আঙ্কেল টেন্ডারলি ওকে এক ঘৃণ্য পাপী মনে করবে। জেবাকে নীরব দেখে সারিম প্রচণ্ড রাগে টেবিলের উপর একটা সজোরে থাপ্পড় মারল। কথা বলো জেবা, মুখ খোলো। ঠিক এই সময়ে সাদমানও ওর শান্ত ভাব বজায় রাখতে পারল না। ও জেবার সামনে গিয়ে ওর কাঁধ দুটো শক্ত করে ঝাঁকুনি দিয়ে ধমকে উঠল। জেবা, অনেক হয়েছে নিজের ওপর এই নোংরা অত্যাচার। ডক্টর আয়ুষের ফাইলে প্রতি সত্য এখানে প্রকাশ পাবে। মুখ খোল, নয়তো আজ এখানে রক্তের নদী বয়ে যাবে। তুই কি আরিশান মৃধাকে ভালোবাসিস? সাদমানের এই রুদ্র রূপ আর কথাগুলো শোনা মাত্রই জেবার ভেতরের সমস্ত বাঁধ এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। ও আর পারল না নিজের ভেতরে সেই 1 বছরের নরক যন্ত্রণা চেপে রাখতে। ও মাথা তুলে চিৎকার করে কেঁদে উঠল। ও চোখ দিয়ে মেকআপ ধুয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি ওনাকে। জেবা পুরো হলরুম কাঁপিয়ে আর্তনাদ করে উঠল। আমি ভালোবেসে ফেলেছি আরিশান আঙ্কেলকে। আমি ওনার ওই সুরক্ষাকারী পিতার রূপ, ওনার ওই গম্ভীর ব্যক্তিত্বের অতল গহ্বরে ডুবে গেছি। আমি শুধু চেয়েছিলাম ওনার জীবনের বাকি বছরগুলো ওনার সেবার অধিকার পেতে, ওনার ছায়ায় থেকে মরতে। হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি। জেবার এই বুকচেরা স্বীকারোক্তি শেষ হতেই পুরো বিয়ে বাড়িতে এক শ্মশানে নীরবতা নেমে এলো। সোলেমান শেখ যেন আকাশ থেকে পড়লেন। ওনার চারপাশে সব কিছু ঘুরতে লাগলো। উনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ওনার 18 বছরের কচি মেয়ে, ওনার চোখের মণি, ওনারই 50 বছর বয়সী বন্ধু আরিশান মৃধার প্রেমে পড়েছে। উনি কাঁপতে কাঁপতে নিজের বুকে হাত দিয়ে জেবার দিকে তেড়ে আসতে চাইলেন। তুই একটা কলঙ্ক, তুই আমার মুখে চুনকালি দিলি, আমি তোকে আজ মেরেই ফেলবো। কিন্তু সোলেমান শেখ জেবার গায়ে হাত তোলার আগেই সাদমান ইশারা করলো। সাথে সাথে ওখানকার 2-3 জন জওয়ান কমান্ডো সোলেমান শেখকে শক্ত করে ধরে পাশের একটা চেয়ারে বসিয়ে দিল। ওনার হাত দুটো চেপে ধরে রাখা হলো যাতে উনি নড়তে না পারেন। মামা, শান্ত হন। আপনি আপনার মেয়ের ভেতরের জ্যান্ত কবরটাকে কোনো দিন দেখতে পাননি। টাকার পাহাড়ে ওকে একা ফেলে রেখেছিলেন। ও কার সুরক্ষার খোঁজে এই 55 বছরের মানুষের ব্যক্তিত্বে আশ্রয় নিয়েছে তা বোঝার ক্ষমতা আপনার কোনো দিন ছিল না। সাদমান ওনার মামার দিকে তাকিয়ে অত্যন্ত কঠিন গলায় বলল। আরিশান মৃধা জেবার মুখের ওই স্বীকারোক্তি শুনে ওনার জীবনের সমস্ত নীতি, আদর্শ আর গম্ভীর্যের ভিত নড়ে যেতে দেখলেন। ওনার মাথা ঝিমঝিম করে উঠল। উনি বাকরুদ্ধ হয়ে জেবার দিকে তাকিয়ে রইলেন। ওনার ভেতরের পিতৃত্বের অবয়বটা এক মুহূর্তে এক চরম অস্বস্তি আর লজ্জার চাদরে ঢেকে গেল। উনি তীব্র ক্ষোভে ওনার 2 হাত হ্যান্ডকাপ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সারিমের দিকে তাকালেন। সারিম, তুমি এই নোংরামি বন্ধ করো। ও একটা বাচ্চা মেয়ে, ও মানসিক বিকারগ্রস্ত। ও কি বলছে না বলছে ও নিজেই জানে না। তুমি ইমিডিয়েটলি চাবি দিয়ে গেট খোলো, না হলে আমি আজ তোমাকে ত্যায্যপুত্র করব। আরিশান মৃধা ওনার বজ্র কণ্ঠে গর্জে উঠলেন, কিন্তু সারিম ওর বাবার এই অগ্নিমূর্তিতে বিন্দুমাত্র ভয় পেল না। ও বাঁকা হেসে কাজী সাহেবের দিকে তাকালো। কাজী সাহেব, পরিবর্তন করুন। বরের নামের জায়গায় লিখুন আরিশান মৃধা। আজ এই বিয়েই হবে। হোয়াট? আরিশান মৃধা সোলেমান শেখ দুজনেই একসাথে চিৎকার করে উঠলেন। সারিম, তুমি কি উন্মাদ হয়ে গেছো? তুমি তোমার বাবার সাথে এই বাচ্চার বিয়ে দেবে? নিজের মাকে এত সহজে ভুলে যাচ্ছ? সমাজ কি ভাববে তা একবার ভেবে দেখেছো? আরিশান মৃধা রাগে কাঁপছিলেন। সারিম ওনার দিকে ফিরে তীব্র গলায় বললেন, সমাজ সমাজ ধুয়ে কি আমি জল খাবো বাবা? মাকে আমি 1 সেকেন্ডের জন্য ভুলিনি বাবা। মাকে ভুলিনি বলেই তো আজ এই সিদ্ধান্ত নিয়েছে। সমাজ একটা 18 বছর মেয়েকে প্রতিদিন ভেতরে ভেতরে মরে যেতে বাধ্য করে। সে সমাজকে আমি পড়াও করি না। আরিশান মৃধা কখনো লসে ব্যবসা করে না, এটা তোমারই শেখানো বলি। জেবা যদি সাদমানকে বিয়ে করত তবে ওদের জীবন ধ্বংস হতো। সাদমানের, জেবার এবং পরোক্ষভাবে তোমারও। কারণ জেবা কোনোদিন সাদমানকে মরে নিতে পারতো না। তার চেয়ে ভালো তুমি ওকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করো। তোমার জীবন একাকিত্বও দূর হবে, আর জেবা এক নতুন জীবন পাবে।
আরিশান মৃধা ওনার পাশে দাঁড়িয়ে থাকা অরির দিকে তাকালেন। অরি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। আরিশান মৃধা অত্যন্ত কাতর গলায় বললেন, আদ্রিজা, তুমি এই অন্যায় কিভাবে মেনে নিচ্ছ? অরি আরিশান মৃধার দিকে তাকালো। ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। অরি ওর বাবাকে কতটা ভালোবাসে ও শ্রদ্ধা করে তাও নিজেই জানে, কিন্তু গত রাতে রুমে বাবার সেই মানসিক বিভ্রান্তি দেখার পরও বুঝে গেছে ওর বাবারও একজন জীবনসঙ্গীর কতটা প্রয়োজন। অরি নিজের চোখে জল মুছে বাবার দিকে সোজা তাকিয়ে বলল, বাবা, আমি আর উনি যা করছি তা তোমার এবং যেবার ভালোর জন্যই করছি। বাবা প্লিজ, তুমি রাজি হয়ে যাও না। অরির মুখ থেকে এ কথা শোনার পর আরিশান মৃধা যেন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন। ওনার নিজের সন্তান ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে ওনাকে এই অসম বয়সের এই সামাজিক নিয়মের বাইরের একটা বিয়েতে বাধ্য করছে। উনি বিস্ময়ে, অপমানে আর তীব্র যন্ত্রণায় নিজের চোখ দুটো বন্ধ করে নিলেন। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে খাতা ঠিক করলেন। সারিমের এই রূপ আর চারপাশের কামান্ডোদের অস্ত্র দেখে ওনার কলম কাঁপছিল। উনি অত্যন্ত মৃদুস্বরে আরিশান মৃধার দিকে তাকিয়ে বললেন, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কি 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া সোলেমান শেখের কন্যা জেবা সুলতানাকে নিজের বিবাহিতা স্ত্রী হিসাবে কবুল করিবেন? কখনো না। আরিশান মৃধা ওনার চোখ মেলে সিংহের মতো গর্জে উঠলেন, আমি এই বিয়ে মানবো না, কবুল আমি বলবো না। শারিম, তুমি আমার লাশ নিয়ে যেতে পারো এখান থেকে, কিন্তু আরিশান মৃধা নিজের নীতি কখনো ভাঙবে না। পুরো বিয়েবাড়ি পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। সোলেমান শেখ চেয়ার থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু কামান্ডোদের গ্রিপ এতটাই শক্ত ছিল যে উনি নড়তে পারলেন না। ঠিক তখনই সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের গতি 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিয়ে একটি ধাতব মেকানিজমের সুপরিচিত শীতল শব্দ পুরো হলরুমের প্রতিধ্বনিত হলো। তারিমের ডান হাতের শক্ত গ্রিপে মুহূর্তে সূর্যলোকে চকচক করে উঠল একটা লোডেড কোল্ড রিভলভার। ওর হাতটি কাঁপছে না, ওর চোখ দুটো যেন টকটকে লাল রক্তে ভেসে যাচ্ছে, কপাল দিয়ে অনবরত ঝরছে ঘাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রিভলভারের মারণ নলটি ও ওনার বাবার দিকে তাক করেনি। ওটা অত্যন্ত শক্তভাবে চেপে ধরে আছে নিজেরই ডান কানের ঠিক ওপরে, নিজের মাথায়। শারিম, আরিশান মৃধা ওনার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন। ওনার সেই আজন্ম লালিত গাম্ভীর্য, ওনার অহংকার, ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সবকিছু এক নিমিষে ধুলোয় মিশে গেল যখন উনি দেখলেন ওনার একমাত্র ছেলে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। উনি ওনার হ্যান্ডকাপ পরা হাত দুটো দিয়ে চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরে ওনার গম্ভীর কণ্ঠস্বরকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললেন, শারিম, মাথা খারাপ করো না, নামাও ওটা। ওটা একটা লোডেড গান, নামাও বলছি। কিন্তু আরিশান মৃধার ভেতরে সে যাবা উদ্বেগ, ওনার পিতৃত্বের তীব্র ভয়, ওনার হাত দুটোর মৃদু কম্পনে স্পষ্ট প্রকাশ পেয়ে যাচ্ছিল। উনি কতদিন কোনো পরিস্থিতিতে এভাবে ভেঙে পড়েননি, কিন্তু আজ ওনার নিজের ছেলের জীবন ওনার নিজের সিদ্ধান্তের উপর ঝুলছে। আমি এক চুলও নড়ব না বাবা, আর এই বন্দুক আমার মাথা থেকে নামবে না। সারিম গর্জে উঠল। ওর গলার আওয়াজ পুরো রুমের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হলো। ওর আঙ্গুলটা রিভলভারের ট্রিগারে শক্ত হয়ে বসে আছে। আজ তোমাকে তোমার এই ভুয়ো নীতি আর আদর্শের শেষ সিদ্ধান্ত নিতেই হবে। হয় তুমি এই মুহূর্তে জেবাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়ে ওকে কবুল বলবে, নাহলে তোমার একমাত্র ছেলের মাথার মগজে দেয়ালে ছিটকে পড়তে দেখবে। চয়েস ইজ ইয়োর্স মিস্টার আরিশান মৃধা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। জেবাই দৃশ্য দেখে আর নিজের জায়গায় স্থির থাকতে পারল না। ও ওখান থেকে দৌড়ে এসে সারিমের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। ও লাল বেনারসির আঁচল মাটিতে লুটিয়ে পড়ল। জড়োয়ার গয়নাগুলো ঝনঝন করে উঠল। ও ডুকরে কেঁদে উঠে সারিমের পা জড়িয়ে ধরে বলল, শারিম ভাইয়া, দোহাই লাগে আপনার, দোহাই আল্লাহর, এমন আত্মঘাতী কাণ্ড করবেন না। আমার মতো একটা পাপী মেয়ের জন্য নিজের মাথায় বন্দুক ধরবেন না। আমি আমি চলে যাব এখান থেকে। আমি এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে চিরতরে চলে যাব। আমি আর কোনোদিন আরিশান আঙ্কেলের সামনেই আসবো না, ওনাকে নিজের এই মুখ দেখাবো না। প্লিজ, আপনার পায়ে পড়ি, বন্দুকটা নামান, আঙ্কেলকে বাধ্য করবেন না। যেবার এই কান্নার আর্তনাদ পুরো বিয়ে বাড়ির বাতাসটাকে ভারী করে তুলল। অরি ওখান থেকে চিৎকার করে কেঁদে উঠে সারিমের দিকে এগিয়ে যেতে চাইল,
কিন্তু সারিম বা হাত দিয়ে ইশারা করে ওকে থামিয়ে দিল। সঞ্জীবা, এক পাও এগোবে না। সাদমান এতক্ষণ শান্ত থাকলেও ওর কপালেও এবার ঘামের ফোঁটা দেখা দিল। ও ওর পকেট থেকে হাত বের করে সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, সারিম, কাম ডাউন। আঙ্কেল কবুল বলেছেন। আরিশান মৃধা ওনার জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে উনি এক পলকে তাকালেন নিচে রক্তাক্ত চোখে কেঁদে চলা জেবার দিকে, যার অবদমিত ভালোবাসার আকুলতা আজ ওনার ছেলেকে আত্মহত্যার মুখে দাঁড় করিয়েছে। আর এক পলক তাকালেন ওনার নিজের কলিজার টুকরো সারিমের দিকে, যার চোখে এ মুহূর্তে শুধু মৃত্যু আর উন্মাদ জেদ খেলা করছে। নীতি, আদর্শ, সমাজ, বন্ধু, এসব কিছু কি ওনার একমাত্র ছেলের লাশের চেয়ে বড় হতে পারে? একজন পিতা কি ওনার নিজের চোখের সামনে ওনার সন্তানের মাথা উড়ে যেতে দেখতে পারেন? ওনার সমস্ত অহংকার, ওনার 50 বছরের কঠোর ব্যক্তিত্ব আজ ওনার নিজের ছেলের এই চরম ব্ল্যাকমেলের কাছে নতজানু হতে বাধ্য হলো। আরিশান মৃধা চোখ দিয়ে ওনার জীবনে প্রথমবার এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে ওনার কাঁচা পাকা দাড়ির ওপর পড়ল। উনি একটি দীর্ঘ বুকচেরা শ্বাস নিলেন। ওনার গলার সেই বজ্র কণ্ঠ আজ এক অদ্ভুত একাকিত্ব আর পরাজয়ের গ্লানিতে ভেঙে এলো। উনি কাজী সাহেবের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে অত্যন্ত ধীর কিন্তু স্পষ্ট গলায় বললেন, কবুল কবুল কবুল। এই 3টি শব্দ হলরুমে উচ্চারিত হওয়ার সাথে সাথে সারিমোর মাথা থেকে রিভলভারটি নামিয়ে নিল। ও এক দীর্ঘ অবরুদ্ধ শ্বাস ছাড়ল। ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে। কাজী সাহেব কাঁপতে কাঁপতে খাতায় সই নিলেন। এরপর জেবার দিকে তা এগিয়ে দিলেন। জেবা চোখ দুটো বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। এরপর 3 বার কবুল বলে খাতায় সই করে দিল। সোলেমান শেখ চেয়ারে বসে ওনার 2 হাত দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরে রইলেন। ওনার আজন্মের বন্ধু আরিশান মৃধা আজ ওনার মেয়ের স্বামী, ওনার জামাতা। এই সামাজিক জটিলতা, এই অসম বয়সের অনাকাঙ্ক্ষিত বিয়ে ওনারা কিভাবে এই সমাজের সামনে নিয়ে দাঁড়াবেন তা ওনার জানা ছিল না। কামান্ডোরা আরিশান মৃধার হাতের হ্যান্ডকাপটি খুলে দিল। মুগ্ধ হতে আরিশান মৃধা সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার ধবধবে সাদা পাঞ্জাবিতে আজ এক নতুন সম্পর্কের অমোচনীয় দাগ লেগে গেছে। উনি ওনার ছেলের দিকে একবারও তাকালেন না। উনি সোলেমান শেখের দিকেও তাকালেন না। উনি অত্যন্ত ধীর কিন্তু ভারী পায়ে নিচে বসে থাকা জেবার সামনে গিয়ে দাঁড়ালেন। জেবা তখনও মেঝেতে বসে কাঁপছিল। তার চোখে জল আর মেকআপ মিলেমিশে একাকার। মেহমানরা একে একে বিদায় নিতেই পুরো শেখ ভিলায় একটা থমথমে জমাট বাঁধা নীরবতা নেমে এলো। উৎসবের সেই চেনা রঙিন আলো, সুগন্ধি রজনীগন্ধার মালা আর ঝলমলে ডেকোরেশনগুলো এখন যেন এক একটা বিভৎস রঙ্গচিত্রের মতো ঘরের কোণে কোণে ঝুলে আছে। ড্রয়িং রুমের ওই উজ্জ্বল রোশনায় এখন জেবার চোখে তীব্র তপ্ত সূচের মতো বিচ্ছে, যা ওর অবশ মগজের প্রতিটি রগকে ছিঁড়ে ফেলতে চাইছে। সোফায় বসে থাকা সোলেমান শেখ ওনার 2 হাতের তালুতে নিজের মুখটা এত শক্ত করে চেপে ধরে আছেন যে আঙ্গুলের ফাঁক দিয়ে ফর্সা চামড়া লাল হয়ে উঠেছে। একটু আগেও ওনার মুখে যে সুপ্রতিষ্ঠিত নিরাপদ ভবিষ্যতের তৃপ্তির হাসি ছিল, তা এখন এক লহময় শ্মশানের ছায়ে পরিণত হয়েছে। ওনার আজন্মের বন্ধু, পরম সুহৃদ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা আজ ওনার একমাত্র মেয়ের স্বামী, ওনার জামাতা। এর সামাজিক জটিলতা, এই অসম বয়সের অনাকাঙ্ক্ষিত বিয়ে ওনারা কিভাবে এই পৃথিবীর সামনে, সমাজের কড়া রক্তচক্ষুর সামনে নিয়ে দাঁড়াবেন তার কোনো কুলকিনারা ওনার জানা ছিল না। ওনার বুকটা অপমানে, কষ্টে আর তীব্র ক্ষোভে ফেটে যাচ্ছিল। ওনার 18 বছরের কচি মেয়ে, ওনার কলিজার টুকরো জেবা এমন একটা কাজ করতে পারলো। আরিশান মৃধা সোফা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালেন। ওনার ধবধবে সাদা কটন পাঞ্জাবিতে এক নতুন সম্পর্কের অমোচনীয় অদৃশ্য দাগ লেগে গেছে। উনি সারিমের দিকে একবারও তাকালেন না, পাশে থাকা সোলেমান শেখের দিকেও চাইলেন না। ওনার বাঘের মতো তীক্ষ্ণ চোখ দুটোতে কোনো রাগ নেই, সেখানে জমাট বেঁধে আছে এক মহাসমুদ্রের মতো নিঃসঙ্গতা আর পরাজয়ের গ্লানি। আরিশান মৃধা ওনার চশমাটা নাকের উপর একটু সোজা করে জেবার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার সেই চাউনিতে এখন কোনো পিতৃত্বের স্নেহ ছিল না, আবার কোনো বৈবাহিক অধিকারী উষ্ণতাও ছিল না। এটা ছিল স্রেফ এক অজানা কুয়াশায় ঘেরা শীতল চাউনি।
উনি কোনো কথা না বলে এক মুহূর্ত আর সেই ড্রয়িং রুমে না দাঁড়িয়ে সোজা সদর দরজা দিয়ে হেঁটে চলে গেলেন। ওনার জুতোর শব্দটা ধীরে ধীরে ঘর পেরিয়ে বাইরের লনে মিলিয়ে গেল। আরিশান মৃধা একাই চলে যান। সদ্য বিয়ে করা নিজে নতুন স্ত্রীকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না। ওনার চলে যাওয়ার পথটার দিকে তাকিয়ে পুরো ঘরটা যেন আরও বেশি নিঝুম হয়ে গেল। আরিশান মৃধা ঘর থেকে বের হয়ে যেতে সোলেমান শেখের ভেতরের রুদ্ধ ক্ষোভ, অপমান আর তীব্র যন্ত্রণা এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। উনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখ দুটো রাগে জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে, ঠোঁট দুটো কাঁপছে তীব্র বাতাহত পাতার মতো। উনি মেঝের দিকে তাকিয়ে থাকা জেবাকে দেখা মাত্রই ওনার সমস্ত পিতৃস্নেহ যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তীব্র ক্ষোভে বলে ফেললেন, নিয়ে যাও একে, আমার চোখের সামনে থেকে দূর করো একে। সোলেমান শেখের গলার আওয়াজ পুরো ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ল। উনি সারিমের দিকে তাকিয়ে কাঁপানো আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বললেন, শারিন, তুমি এবার তোমার এই নতুন মাকে আমার এই বাড়ি থেকে ইমিডিয়েটলি বের করে নিয়ে যাও। আমি এই মেয়ের মুখ আমার এই জীবনে দেখতে চাই না। যে মেয়ে নিজের বাপের বয়সী একটা মানুষের জন্য নিজের ইজ্জত, নিজের বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, সে আমার মেয়ে নয়। ও একটা কলঙ্ক, ও একটা জ্যান্ত অভিশাপ। আমি আর ওকে এক সেকেন্ডও আমার বাড়িতে সহ্য করব না। জেবা বাবার এই চরম ঘৃণাপূর্ণ কথাগুলো শুনে মেঝের ওপর কপাল ঠেকিয়ে আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠল। ও ভাঙা গলায় কিছু বলতে চাইল, তবে ওর মুখ থেকে কোনো স্পষ্ট শব্দ বের হলো না। শুধু এক অবরুদ্ধ হাহাকার আর ডুকরে ওঠা কান্নার আওয়াজ বেরোচ্ছিল। ওর কান্নায় সোলেমান শেখের মন একটুও গলল না, বরং ওনার রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল। সোলেমান শেখ ওনার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। ওনার গলার স্বর রাগে আর অপমানে চিরে যাচ্ছিল। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মরে গেছে। শারিন, তোমাকে বলছি তুমি একে নিয়ে যাও। ও যদি আর এক মুহূর্ত আমার এই ঘরের বাতাসে শ্বাস নেয়, তবে আমার দম আটকে যাবে। নিয়ে যাও একে তোমার বাড়িতে। ওখানে ওর নিষিদ্ধ ভালোবাসার মানুষকে দেখে বাকি জীবন কাটাক। আমার ঘরে এর কোনো জায়গা নেই। সাদমান এতক্ষণ পুরো দৃশ্যটা এক কোণে দাঁড়িয়ে দেখছিল। ওর ব্লেজারের হাত দুটো পকেটে গোজা, মুখে এক গভীর পেশাদারি নিষ্পৃহতা। ও ধীর পায়ে এগিয়ে এসে মামার কাঁধে একটা হাত রাখলো। মামা শান্ত হন। আপনি এখন যা দেখছেন তা এটা গভীর মানসিক ক্ষত। নিজেকে সামলান, এখন রাগ দেখিয়ে কোনো লাভ নেই। তোমরা এর মধ্যে আর কোনো কথা বলবে না। সাদমান, তোমাদের যা করার তা তো তোমরা করে ফেলেছ। এই মেয়েকে বলো এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি এর মুখ আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। সারিম আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করা সমীচীন মনে করল না। ও চল শক্ত, কিন্তু চোখের ভেতরে সেই খুনে উন্মাদনাটা এখন এক চরম ক্লান্তিতে রূপ নিয়েছে। ও আরির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, অরি, জেবাকে তোলো। অরি এতক্ষণ একটা কোণে কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। আজ সারাটা দিন ওর ওপর দিয়েও কম ঝড় যায়নি। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে জেবার পাশে বসলো। জেবার কাঁধে হাত দিয়ে অত্যন্ত নরম গলায় বলল, যেবা উঠ, চল আমাদের সাথে। আর এখানে থেকে লাভ নেই, আঙ্কেল এখন অনেক রেগে আছেন। জেবা অবশ পায়ে ভারী বেনারসির আঁচলটা কোনো মতে ভালো করে জড়িয়ে অরির ওপর ভর করে অত্যন্ত কষ্ট করে উঠে দাঁড়ালো। একবার শেষবারের মতো বাবার দিকে তাকাতে চাইলো, একটা শেষ ক্ষমা ভিক্ষা দৃষ্টি নিয়ে। কিন্তু সোলেমান শেখ ওনার পিঠ ফিরিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার অবয়বে শুধু ছিল চরম ঘৃণা। সব কাজকাম, সমস্ত সামাজিক আনুষ্ঠানিকতা ছাড়া এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্য দিয়ে সারিম অরি আর জেবাকে নিয়ে গাড়ি করে মৃধা নিবাসের দিকে রওনা হলো। গাড়ির পেছনের সিটে জেবা আর অরি পাশাপাশি বসে আছে। পুরোটা পথ কেউ একটা কথাও বলল না। গাড়ির ভেতরে নীরবতা এতটাই ভারী ছিল যে শুধু এসির মৃদু গুঞ্জন আর চাকার পিচ ঢালা রাস্তায় চলার শব্দ শোনা যাচ্ছিল।
জানালার বাইরে রাতের অন্ধকার ঢাকা শহরের আলোগুলো যেন এক একটা রহস্যময় স্মৃতির মতো পেছনে ছুটে যাচ্ছিল। জেবা জানালার কাছে মাথা ঠেকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছিল। অরি ওর একটা হাত শক্ত করে ধরে রেখেছিল। অরি বুঝতে পারছিল জেবার ভেতরের ঝড়টা কতটা প্রলয়ঙ্কারী। সারিম ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরেছিল যে ওর হাতের রগগুলো সাদা হয়ে উঠেছিল। ওর চোখ জোড়া সামনের কালো পিচঢালা রাস্তার উপর নিবদ্ধ ছিল, যেন সে নিজের ভেতরের সব প্রশ্নের উত্তর ওই অন্ধকারের মাঝে খুঁজছে। ওর কপাল বেয়ে হালকা ঘাম জমেছে। রাত তখন প্রায় 9:30। গাড়ি মৃধানিবাসের সদর গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। তখনও পুরো বাড়িটা যেন এক ভুতুড়ে নীরবতায় নিমজ্জিত। আরিশান মৃধার গাড়িটা বারান্দার নিচে পার্ক করা আছে, যার অর্থ উনি অনেক আগেই বাড়ি ফিরে এসছেন। বাড়ির কাজের লোকেরা সবাই চুপচাপ, কারণ ওরা আরিশান মৃধার মেজাজ আর আজকের ঘটনা সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছেন। গাড়ি থামতেই সারিম নেমে পেছনে দরজাটা খুলে দিল। সে অরির দিকে তাকিয়ে শান্ত কিন্তু ক্লান্ত গলায় বলল, তুমি জেবাকে নিয়ে ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে ফিরছি। অরি শুধু মাথা নেড়ে সায় দিল। অরি জেবাকে ধরে ধরে গাড়ি থেকে নামালো। জেবার পা দুটো যেন আর উঠছিল না। বেনারসির ভারী কাজের শাড়িটা শরীরের ওপর এক বিশাল পাথরের মতো চেপে বসেছিল। গয়নাগুলোর ওজন যেন এখন লোহার শিকলের মতো লাগছিল। অরিওকে প্রায় জড়িয়ে ধরে ধরে বাড়ির ভেতর নিয়ে এলো। সিঁড়ি বেয়ে 3 তলায় অরির ঘরটিতে পৌঁছাতে যেবার মনে হলো ও যেন এক যুগ পার করে এসছে। রুমের ভেতর ঢুকে অরি দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। এরপর জেবাকে খাটের উপর বসিয়ে দিয়ে আলমারি থেকে একটা সাধারণ টি শার্ট আর প্লাজো বের করলো। জেবার সামনে এসে ওর মাথা জড়োয়ার ওড়নাটা খুব সাবধানে আলতো করে খুলে ফেলল। ওড়নাটা সরিয়ে নিতেই জেবার অবিন্যস্ত জট পাকানো চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ল। অরি বাথরুম থেকে একটা ভেজা তোয়ালে এনে জেবার মেকআপ করা মুখটা খুব সাবধানে মুছে দিতে লাগলো। কনসিলারের প্রলেপটা তোয়ালেতে লেপটে যেতেই জেবার গালে সেই কালশিটে লাল হয়ে যাওয়া চরের দাগগুলো আবার স্পষ্ট হয়ে ভেসে উঠল। ঠোঁটের কোণের সেই কাটা দাগটা থেকে হালকা একটু রক্তাভ রসানি বেরোচ্ছে। অরি তোয়ালেটা এক পাশে রেখে জেবার ফোলা গাল দুটোর দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। এরপর সে জেবার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, জেবা, তুই নিজের কি অবস্থা করেছিস রে? তুই কেন নিজের মনের ভেতর এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছিলি? কেন আমায় একবারও বলিসনি? আমি কি তোর এতটাই পর ছিলাম? আমরা তো বন্ধু ছিলাম জেবা। জেবা অরির দিকে তাকালো। ও চোখে শূন্যতা দেখে মনে হচ্ছিল ও যেন এই পৃথিবীর সব অনুভূতি হারিয়ে ফেলেছে। ও চোখ দুটো সম্পূর্ণ নিষ্প্রাণ। ও শুকনো ঠোঁট দুটো কামড়ে ধরে অত্যন্ত ফিসফিসে ভাঙা গলায় বলল, অরি, তুই আমাকে ঘৃণা করছিস না? আমি তোর বাবার প্রেমে পড়েছি। আমি তোর পরিবারের ওপর, তোর বাবার সম্মানের উপর এত বড় একটা ঝড় নিয়ে এলাম। সমাজ আমাকে উল্টা বলবে। অরি, আমি কিভাবে মুখ দেখাবো ওনার সামনে? অরি জেবার রক্তাক্ত ঠোঁটের ওপর নিজের একটা আঙ্গুল রাখলো। চুপ কর জেবা, একদম চুপ কর। এসব কথা এখন বলিস না। ঘৃণা করার সময় এটা নয়। তুই ফ্রেশ হ। এই বেনারসি পরে আর গয়নাগুলো তোর শরীরটাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। আমি তোকে একটু ঘৃণা করি না জেবা। অরি নিজের হাতে জেবার গায়ের ভারী সোনার গয়নাগুলো, গলার হার, কানের দুল, হাতের বালা একটা একটা করে খুলে টেবিলের উপর রাখলো। এরপর জেবা ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসলো। টি শার্ট আর প্লাজোতে জেবাকে দেখতে একেবারে এক নিষ্পাপ শান্ত বাচ্চার মতো লাগছিল। অরি তাকে খাটে শুয়ে দিয়ে গায়ের উপর একটা পাতলা চাদর টেনে দিল। এবার একটু চোখ বন্ধ কর জেবা। অনেক ঝড় গেছে তোর উপর দিয়ে। এবার শান্ত হয়ে ঘুমা। কাল সকালে সব দেখা যাবে। অরি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। জেবা চাদরটা বুকের কাছে টেনে নিয়ে অরির দিকে তাকিয়ে রইল। সারাদিনের তীব্র মানসিক ও শারীরিক ক্লান্তিতে ও চোখের পাতা দুটো ভারী হয়ে আসছিল। ও চোখ বন্ধ করার ঠিক আগের মুহূর্তে ফিসফিস করে বলল, অরি, আরিশান আঙ্কেল কি আমাকে কোনোদিন ক্ষমা করবেন? উনি কি আমাকে কখনো বউ হিসেবে মেনে নেবেন? অরি এই প্রশ্নের কোনো উত্তর দিল না। ও শুধু নিঃশব্দে জেবার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কিছুক্ষণ পর জেবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। ও গভীর ঘুমে তলিয়ে গেল।
জেবার ঘুমন্ত মুখটার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অরি একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে এলো। অরি দরজাটা বাইরে থেকে আলতো করে লক করে দিল, যাতে কেউ ওকে ডিস্টার্ব না করে। ওর নিজের শরীরটাও এখন ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে, কিন্তু ওর মনের ভেতরের অস্থিরতা ও বিশাল কৌতূহল তাকে এক মুহূর্ত স্থির হতে দিচ্ছিল না। অরি 3 তলা থেকে নেমে ধীর পায়ে 2তলার দিকে এগিয়ে গেল। ওর গন্তব্য এখন সারিমের ঘর। আজ বিয়ে বাড়িতে সারিম যা যা করেছে, যেভাবে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের বাবাকে এই বিয়েতে বাধ্য করেছে, তার পেছনের আসল সত্যিটা অরিকে জানতেই হবে। সারিমের এই উন্মাদনার শেষ কোথায় তাও বুঝতে পারছিল না। অরি সারিমের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা খোলাই ছিল। সে ঘরের ভেতর পা রাখতেই দেখলো পুরো ঘরটা অন্ধকার, কোনো আলো জ্বলছে না। শুধু বারান্দার খোলা দরজা দিয়ে বাইরের চাঁদের আলো আর বাগানের ল্যাম্পপোস্টের ম্লান আলো এসে মেঝের উপর পড়ছে। সারিম ঘরের ভেতর নেই। ও ধীর পায়ে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার রেলিং ঘেঁষে এক সেট সোফা রাখা আছে। সারিম সেই সোফায় বসে এক হাতে একটা জ্বলন্ত সিগারেট ধরে আছে। ও শার্টের ওপরে 2টো বোতাম খোলা, চুলগুলো রাতের বাতাসে উড়ছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বাগানের একেবারে শেষ প্রান্তে, যেখানে একটি বিশাল শিমুল গাছ অন্ধকারের মাঝে এক অবয়ব হয়ে দাঁড়িয়ে আছে। সারিম সেখান থেকে চোখ সরাচ্ছিল না। শিমুল গাছটার নিচে একটা কাঠের পুরনো বেঞ্চ আছে। ওই গাছটা সারিমের প্রয়াত মা আন্তারা মৃধা নিজের হাতে লাগিয়েছিলেন। এ মুহূর্তে ওই শিমুল গাছের নিচের বেঞ্চে বসে আছেন আরিশান মৃধা। ওনার হাতে একটা গ্লাস, পাশে রাখা একটা স্কচের বোতল। উনি একাকী অন্ধকারে মাঝে বসে ড্রিঙ্ক করছেন আর শূন্য আকাশের দিকে তাকিয়ে আছেন। ওনার বসার ভঙ্গিটা ছিল চরম এক পরাস্ত সৈনিকের মতো। সারিম বারান্দায় বসে ওর বাবার ওই নিঃসঙ্গ পরাস্ত অবয়বটা দেখছিল। দীর্ঘ 5 বছর পর বাবাকে এভাবে ড্রিঙ্ক করতে দেখছে। ও জানতো ওর বাবা নিজের ভেতরে চরম অশান্তি, একাকিত্বকে চেপে রাখার জন্যই আজ আবার এই বোতলের আশ্রয় নিয়েছেন। সারিমের বুকের ভেতরটা এক তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে একটা বড় ভারী শ্বাস নিয়ে নিজের হাতে সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে ফেলল। বাবার সাথে করা এই আচরণে ওকে যে ভেতরে ভেতরে কতটা পড়তে হয়েছে, কতটা রক্তাক্ত হয়েছে, তা কেবল ওই ওপরের আল্লাহই জানে। সারিমের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই ও তা মুছে ফেলল। ঠিক তখনই সে পেছনে কারো হালকা পায়ের শব্দ টের পেল। সারিম ঘাড় ঘুরিয়ে দেখলো অরি বারান্দার দরজায় দাঁড়িয়ে আছে। ওর পরনের ফর্মাল কোটটাও খুলে ফেলেছে। এখন শুধু শার্ট আর প্যান্ট পরা। চোখে একরাশ ক্লান্তি আর হাজারটা প্রশ্নও খেলা করছে ওর। সারিম একটু বাঁকা হাসার চেষ্টা করলো, যদিও সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। বলল, চন্দ্রিমা, তুমি এখানে? রাত হয়েছে, ঘুমাওনি কেন? জেবা ঘুমিয়েছে? অরি ধীর পায়ে এগিয়ে এসে সারিমের ঠিক সামনে দাঁড়ালো। হ্যাঁ, ও ঘুমিয়েছে। অরি একটু থেমে সারিমের লালচে ক্লান্ত চোখের দিকে তাকালো। আপনি তো সেই দুপুর থেকে কিছু মুখে তুলেননি। সরি, চলেন নিচে। সুফিয়া খালা খাবার দাবার টেবিলে ঢেকে রেখে গেছেন, একটু খেয়ে নেবেন। খালি পেটে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। সারিম ওর মাথাটা পেছনের দেওয়ালে ঠেকিয়ে চোখ দুটো বুজে ফেলল। ওর গলায় এক গভীর ক্লান্তি। আমার একটু খেতে নেই চন্দ্রিমা, তুমি কি খেয়ে নাও। আমার গলা দিয়ে আজ কিছু নামবে না। সারিমের গলার সেই গভীর আরতি আর মন খারাপের সুরটা অরির বুকের কোথাও গিয়ে প্রচণ্ড আঘাত করল। অরি এই প্রথম সারিমকে এত অসহায়, এত বিধ্বস্ত দেখতে পাচ্ছে। যে মানুষটা সবসময় ড্যামকের ভাব নিয়ে ঘোরে, অরির কষ্টের বানানো নোটস বই পুড়িয়ে দেওয়ার মতো আদিম উন্মাদনা দেখাতে পারে, সেও আজ তার বাবার দিকে তাকিয়ে ভেতরে ভেতরে নিঃশব্দে কাঁদছে। এই রূপ অরি কোনোদিন দেখেনি। অরি কিছু বলল না। ও সারিমের ঘর থেকে বের হয়ে সোজা নিচে ডাইনিং রুমে চলে গেল। অরি একটা প্লেটে পরিমাণ মতো ভাত আর মাংস খুব যত্ন করে বেড়ে নিল। তারপর পানির জগ আর গ্লাসটা সহ একটা ট্রেতে করে খাবারগুলো নিয়ে আবার দোতলায় সারিমের রুমে ফিরে এলো। ও আজ সারিমকে না খাইয়ে ছাড়বে না। সারিম তখনও ওভাবেই চোখ বন্ধ করে সোফায় বসেছিল। অরি ট্রেটা বারান্দার ছোট টেবিলটার উপর রাখলো। সে ধীর পায়ে সারিমের পাশে সোফায় বসলো। প্লেটটা হাতে নিয়ে এক লোকমা ভাত মাংস দিয়ে মেখে সারিমের মুখের সামনে ধরল।
সারিম চোখ খুলে চরম অবাক হয়ে অরির দিকে তাকালো। অরির এই নরম পরম যত্নশীল রূপটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই প্রথম ও চন্দ্রিমার কাছ থেকে এতটা কেয়ার, এতটা আপনত্ব পাচ্ছে। ওর ভেতরের সমস্ত কঠোরতা যেন মুহূর্তেই গলে গেল। খাবারটা খান, অনেক নাটক করেছেন আজ সারাটা দিন। শরীরটা তো আর লোহার নয় যে না খেয়ে টিকে থাকবে। অরি অত্যন্ত নরম আদেশসূচক গলায় বলল। সারিম আর না করতে পারল না। বাচ্চাদের মতো অরির হাত থেকে সে লোকমাটা মুখে নিল। অরি একে একে নিজের হাতে মাখিয়ে সারিমকে পুরো প্লেটের ভাত খাইয়ে দিল। সারিমের মনে হলো এই খাবারের প্রতিটা দানা যেন ওর ভেতরের সব ক্লান্তি, সব রাগ আর মানসিক অশান্তিকে এক নিমিষে দূর করে দিচ্ছে। ওর মনটা এক অদ্ভুত ভালো লাগা আর প্রশান্তিতে ভরে গেল। সে অরির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। খাওয়া শেষ হতেই অরি প্লেটটা পাশে রেখে পানির গ্লাসটা এগিয়ে দিল। সারিম পানি খেয়ে গ্লাসটা রাখলো। তারপর ও যা করলো তার জন্য অরি মোটেও প্রস্তুত ছিল না। সারিম সোফা থেকে নেমে সরাসরি মার্বেল মেঝের উপর হাঁটু গেড়ে বসলো। সোফায় বসে থাকা অরির পা দুটো নিজের দুই হাতের শক্ত মুঠোয় জড়ো করলো। তারপর নিজের মাথাটা অত্যন্ত আলতো করে অরির কোলের ওপর রেখে দিল। এক অবুঝ ক্লান্ত বাচ্চার মতো অরির কোলের মাঝে সারিম নিজের মুখটা গুজে দিল, যেন এক চিরন্তন আশ্রয়ের সন্ধান পেয়েছে। আমাকে একটু শান্ত করো, আমার ভেতরটা পড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। সারিমের গলার স্বর কাঁপছিল। সে এক গভীর প্রশান্তি অনুভব করছিল অরির স্পর্শে। অরি প্রথমে একটু থমকে গেল। ওর শরীরটা শক্ত হয়ে উঠেছিল, কারণ সারিমের এই আচরণে ও অভ্যস্ত নয়। কিন্তু সারিমের এই চরম আত্মসমর্পণ আর ওর ভেতরের হাহাকার দেখে অরির সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ এক মুহূর্তে গলে জল হয়ে গেল। ও নিজের ডান হাতটা খুব ধীর গতিতে সারিমের ঘন সিল্কি চুলগুলোর মধ্যে ডুবিয়ে দিল। অরি নিজের আঙ্গুল দিয়ে সারিমের চুলে বিলি কাটতে লাগলো, ঠিক যেভাবে একটা মা তার অশান্ত সন্তানকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে দেয়। সেও ইচ্ছে করে আজ সারিমকে এই আরামটুকু দিতে চাইল। সারিম অরির এই হাতের স্পর্শ পেয়ে এক দীর্ঘ তৃপ্তির শ্বাস ছাড়ল। ওর মনের সব কষ্ট যেন এক নিমিষে হালকা হয়ে গেল। চোখ বন্ধ করে ওভাবেই অরির কোলে মাথা রেখে রইল সে। পুরো বারান্দায় তখন শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা রাতের হিমেল বাতাসের শনশন শব্দ। কিছুক্ষণে নীরবতা বজায় থাকার পর অরি সারিমের চুলে হাত বোলাতে বোলাতেই অত্যন্ত গম্ভীর অথচ শান্ত গলায় প্রশ্ন করল। সারিম, এবার আমাকে একটা সত্যি কথা বলবেন, কোনো লুকাছাপা ছাড়া? সারিম ওভাবেই চোখ বন্ধ করে রইল। ওর গলার স্বর বুঝে আসছিল। কি সত্যি চন্দ্রিমা? আজ বিয়ে বাড়িতে আপনি যা যা করলেন, যেভাবে বাবার বউ বানিয়ে আনলেন, তার পেছনে আসল সত্যটা কি? আমি জানি মৃধা আবরার সারিম কখনো কোনো কাজ বিনা কারণে করে না। আপনি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে বাধ্য করেছেন এক অসম বয়সের বিয়েতে সায় দিতে, রাইট? আপনার কথাতে বাবার ভালো হবে ভেবে আমিও সায় দিতে বাধ্য হয়েছি। ওনার মনটা, ওনার আদর্শটা এক মুহূর্তে ভেঙে দিয়েছি শুধু আপনার কথা রাখতে। এর পেছনে নিশ্চয়ই এমন কোনো বড় কারণ আছে যা কেউ জানে না। প্লিজ সারিম, আমায় বলুন, আমি আর এই অন্ধকারে থাকতে পারছি না, আমার দম আটকে আসছে। অরির গলার স্বরে এক ব্যাকুলতা আর মিনতি ছিল। সারিম কিছুক্ষণ চুপ করে রইল। ও অরির কোলের ওপর নিজের মাথাটা আরেকটু শক্ত করে চেপে ধরল, যেন সে নিজের ভেতরে সেই গোপন সত্যটা বলার শক্তি সঞ্চয় করছে। সারিম একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর গম্ভীর গলায় বলতে শুরু করলো। তুমি ঠিকই ধরেছো চন্দ্রিমা, মৃধা আবরার সারিম কখনো কোনো লসের ব্যবসা করে না, আর কোনো কাজ বিনা কারণও করে না। আজ বিয়ে বাড়িতে আমি যা করেছি তা যদি না করতাম তবে হয়তো দুটো জীবন চিরতরে শেষ হয়ে যেত। সারিম চোখ খুলল, কিন্তু ও মাথা তুলল না। সে বাগানের ওই শিমুল গাছের দিকে তাকিয়ে বলতে লাগলো। গতকাল বিকেলে যখন জেবা ডক্টর আয়ুষের চেম্বার থেকে বের হয়ে যায় তখন সাদমান ওকে দেখে ফেলেছিল। সাদমান আর আয়ুষ একই হসপিটালের কলিগ। সাদমান যখন জানতে পারে জেবা বিগত 1 বছর ধরে একজন সাইকোলজিস্টের কাছে চিকিৎসা করাচ্ছে, ও তখন ওর প্রফেশনাল সিক্রেটের তোয়াক্কা না করে আয়ুষের কাছে সত্যটা জানতে চায়। কারণ জেবা ওর বোনের মতো ছিল, ও জেবাকে কেয়ার করত। অরি সারিমের চুলে হাত বোলানো থামিয়ে দিল। ও চোখ দুটো বড় বড় হয়ে রইল। তারপর ডক্টর আয়ুষ কি বললেন?
ডক্টর আয়ুষ সাদমানকে যেবার সে মেডিকেলে ফাইলের কথা বলে, তিনি বললেন যে কোনো সাধারণ ডিপ্রেশনের পেশেন্ট নয়। ওর যে সাইকোলজিক্যাল ক্রাইসিস, তার নাম হলো প্যাশনেট অবসেসিভ লাভ ডিসঅর্ডার। যেবা বিগত একটা বছর ধরে বাবার প্রেম পড়ে নিজের ভেতরটাকে প্রতিদিন শেষ করে দিচ্ছে। নিজের মগজ থেকে বাবার এই গম্ভীর ইমেজটা ডিলিট করতে পারছে না। যে বর্ণের প্রেমী এক প্রকার অন্ধ হয়ে গেছে। সাদমান যখন এই সত্যটা জানতে পারে, ওর ভেতরের প্রেমিক পুরুষটা এক রাতেই মরে যায় চন্দ্রিমা। ও বুঝতে পারে জেবাকে বিয়ে করা মানে ওর নিজের জীবন তো ধ্বংসই হবে। জেবা কোনোদিন সুখী হতে পারবে না, কারণ জেবা যার জন্য নিজের হাত রক্তাক্ত করতে পারে, তার জীবন অন্য কাউকে সে সহ্য করবে না। সাদমান কাল রাতেই আমাকে ফোন করে। এরপর যখন ফোনে আমাকে জেবারে অবসেসিভ ভালোবাসার কথা বলেছিল, আমি প্রথমে আকাশ থেকে পড়েছিলাম। আমার নিজের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে 18 বছরের একটা কোচি মেয়ে আমার এই 55 বছর গম্ভীর খিটখিটে বাবার প্রেম পড়েছে। আমি ভেবেছিলাম এটা হয়তো সাময়িক কোনো মোহ বা ইমোশন। সারিম একটু থামলো ও অরির হাতটা নিজের গালে আর একটু শক্ত করে চেপে ধরলো। কিন্তু চন্দ্রিমা, তোমার সঙ্গে রুমে সে দৃশ্য দেখার পর আমি রাতে আরও একটা ভয়াবহ দৃশ্য লক্ষ্য করেছিলাম, যা দেখার পর আমার নিজের মগজ কাজ করা বন্ধ করে দিয়েছিল। কি জিনিস? আপনি কি দেখেছিলেন সারিম? অরি কৌতূহল আর ভয় মেশানো গলায় জিজ্ঞেস করলো। ওর বুকে ধরফরানি বেড়ে গেল। রাত 1:30টার দিকে পানি খাওয়ার জন্য নিচে নেমেছিলাম আমি। ড্রয়িং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই বাবা ড্রয়িং রুমের মাঝখানে একা দাঁড়িয়ে আছেন। মাঝরাতে ওনাকে অন্ধকার ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ অবাক হই। ওনার সামনে কেউ ছিল না, পুরো ঘর অন্ধকার। কিন্তু বাবার শূন্য হাওয়ার দিকে তাকিয়ে অত্যন্ত মায়াভরা অদ্ভুত গলায় কারোর সঙ্গে কথা বলছিলেন। বারবার বাবার শূন্য বাতাসে হাত বাড়িয়ে কাউকে জড়িয়ে ধরার ছোঁয়ার চেষ্টা করছিলেন চন্দ্রিমা। অরি পুরো স্তব্ধ হয়ে গেল। ওর পিঠের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ও ভাবতেই পারছে না আরিশান মৃধার মতো একজন ক্ষমতাধর আর ইস্পাত কঠিন মানুষ এমন করতে পারেন। বাবা বাবা শূন্য হাওয়ার সাথে কথা বলছিলেন? ওনার কি? হ্যাঁ চন্দ্রিমা। সারিম এবার অরির কোল থেকে মাথা তুলল। ও সোজা হয়ে বসে অরির 2 হাত নিজের হাতের মধ্যে নিল। ও চোখে তখন এক গভীর মনস্তাত্ত্বিক তীক্ষ্ণতা আর কষ্ট। আমি বাবার এই রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার গা শিউরে উঠেছিল। আমি সাথে সাথে সাদমানকে ফোন করে বাবার এই অদ্ভুত আচরণের কথা জানাই। সাদমানের মনে তখন একটা খটকা লাগে। ও আমাকে বলে বাবার পার্সোনাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ইমিডিয়েটলি। ওনার কোনো বড় মেন্টাল প্রবলেম হচ্ছে। আমি আর দেরি করিনি। আমি বাবার সবচেয়ে বিশ্বস্ত লোক ইরফাত আঙ্কেলকে ফোন করি। অনেক চাপ দেওয়ার পর উনি আমাকে বাবার পার্সোনাল সাইকিয়াট্রিস্টের নম্বর দেন। বাবা ওনার কাছে সম্পূর্ণ গোপনে চিকিৎসা করাছিলেন। আমি আর সাদমান কাল রাত 3টের সময় ডাক্তারের বাসায় যাই। ওনাকে মিনিস্টারের ভয় দেখিয়ে অফিসিয়াল প্রেশার ক্রিয়েট করে বাবার ফাইলটা চেক করে। সারিম একটা ভারী নিঃশ্বাস ফেলল। ওর গলার স্বর এবার একদম নিচু হয়ে এলো। চন্দ্রিমা, ডাক্তার বাবুর যে ফাইলটা দেখিয়েছে তা দেখার পর আমার আর সাদমানের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। বাবার রোগটা মারাত্মক। উনি এখনও মাকে হ্যালুসিনেশন করেন। উনি ওনার নিজের মনের ভেতর মাকে এক দ্বিতীয় সত্তা বা অল্টার ইগো বানিয়ে ফেলেছেন, যার সাথে উনি প্রতিদিন রাতে নির্জনে কথা বলেন। উনি মনে করেন মা এখনও ওনার চারপাশে আছেন, ওনার সাথে খাচ্ছেন, ওনার সাথে ঘুমাচ্ছেন। এটা এক ভয়াবহ মানসিক ব্যাধি চন্দ্রিমা, সিভিয়ার ডিসোসিয়েটিভ হ্যালুসিনেশন। এই রোগে মানুষ নিজের অজান্তে নিজের ভেতর দুটো সমান্তরাল ক্যারেক্টার প্লে করে। একটি ক্যারেক্টার হলো বাইরের পৃথিবীর জন্য কঠোর, নীতিবান, লৌহ মানব স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। আর অন্য ক্যারেক্টারটা হলো ওনার ঘরের ভেতরের, যেখানে উনি একাকী, অসহায় এবং উনি মায়ের হ্যালুসিনেশনের সাথে কাল্পনিক সংসার করছেন। ওনার এসব কিছু হয়েছে শুধু ওনার চরম অবদমিত একাকিত্ব থেকে। মা চলে যাওয়ার পর গত 12টা বছর উনি নিজেকে কোনো নতুন সম্পর্কে জড়াতে দেননি। উনি নিজের ভেতর একাকিত্বটাকে একটা লোহার খাঁচে বন্দি করে রেখেছিলেন। উনি বাইরে যত কঠোর হতেন, ভেতর উনি ততটা নিঃসঙ্গ হয়ে পড়তেন। আর এই নিঃসঙ্গতার চরম পর্যায়ে ওনার মস্তিষ্ক অবস্থাকে বাস্তব বলে ধরে নিয়েছে। মাকে হ্যালুসিনেশন করতে শুরু করেছে। অরি নিজে 2 হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাবা বাবা উনি এত বড় একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর আমি ওনার ঘরে থেকে কোনোদিনও কিচ্ছু বুঝতে পারিনি। আমি শুধু ওনার গম্ভীর রূপটাই দেখে গেলাম। আমি কতটা স্বার্থপর।
সারিম অরিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো ও অরির পিঠে হাত বোলাতে বোলাতে বলল, শান্ত হও চন্দ্রিমা, তুমি কিভাবে বুঝবে? বাবা ওনার এই রোগটা সবার থেকে লুকিয়ে রেখেছিলেন, এমনকি আমার থেকেও। ডাক্তার পরিষ্কার করে বলে দিয়েছেন, বাবাকে যদি একাকিত্ব থেকে বের করে কোনো নতুন সম্পর্কে না জানানো যায়, ওনাকে যদি সারাক্ষণ যদি চোখে চোখে রাখার মতো, ওনার যত্ন নেওয়ার মতো কেউ না থাকে, তবে আস্তে আস্তে উনি মানসিকভাবে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলবেন। ওনার এই হ্যালুসিনেশন ওনার বাস্তব চেতনাকে একদিন সম্পূর্ণ গ্রাস করে নেবে। সারিম অরির মুখটা নিজে 2 হাতের অঞ্জলিতে তুলে ধরল। ওর চোখে তখন এক দৃঢ় বিশ্বাসের আলো। ওসব শোনার পর আমার আর সাদমানের মনে হলো একমাত্র জেবাই পারবে বাবাকে এই নরক থেকে টেনে বের করতে। আজ না হলে কাল যে আরিশার মৃধা জেবার উপর ভালোবাসা আনতে বাধ্য হবেন, সেটা দীর্ঘ মনোবল আমি করে রাখছি। কারণ জেবা বাবাকে ওনার এই মানসিক রোগ শুদ্ধ গ্রহণ করতে পারবে। জেবা বাবাকে কোনো সামাজিক নিয়মের খাতিরে ভালোবাসেনি, ও ওনার এই কঠোরতা আর একাকিত্বের শুদ্ধ ওনাকে ভালোবাসছে। জেবা ওনার সেবার অধিকার চায়, আর বাবার এই মরণ ব্যাধির জন্য ঠিক এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে ওনাকে ওনার ওই কাল্পনিক হ্যালুসিনেশনের দুনিয়া থেকে টেনে বাস্তবে ফিরিয়ে আনবে। যেবার ভালোবাসার তীব্রতা বাবার ভেতরের ওই কাল্পনিক অল্টার ইগোকে একদিন মেরে ফেলবে। সেজন্যই সাদমান আর আমি মিলে বিয়ের ঝগটা করি চন্দ্রিমা। সাদমান নিজেকে বিয়ে থেকে সরিয়ে নেয় যাতে জেবা আর বাবার জীবনটা বাঁচে, আর আমি আজ বিয়ে বাড়িতে নিজের মাথায় বন্দুক ঠেকে যে নাটকটা করেছে, তা না করলে আমার ওই নীতিবান বাবা নিজের জীবন দিয়ে দিতেন, তা কোনোদিন ওই অসম বিয়েতে সায় দিতেন না। ওনাকে বাধ্য করার আর কোনো পথ আমার কাছে খোলা ছিল না। আজ আমি সবার চোখে ভিলেন, বাবার চোখে অপরাধী। কিন্তু আমি জানি চন্দ্রিমা, আমি আমার বাবার জীবনটা বাঁচিয়েছি। বারান্দার টিমটিমে আলো আর শিমুল গাছের পাতার ফাঁক গলে আসা চাঁদের আলো মিলেমিশে এক অদ্ভুত মায়াময় আবহের সৃষ্টি করেছে। রাতের নির্জনতা যত গভীর হচ্ছে, চারপাশের বাতাস যেন ততটাই ভারী হয়ে উঠছে। সারিম এতক্ষণ সোজা হয়ে বসে অরির 2 হাত নিজের হাতে মুঠোয় ধরে রেখেছিল, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল এক সুদূর অতীত যা বেদনায় নীল। অরি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারিমের দিকে। ও বুঝতে পারছে এই কঠিন আবেগহীন ও খামখেয়ালি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটা আজ ওর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা ও সামনে মেলে ধরতে চাচ্ছে। সারিম একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। ওর গলার স্বর এবার আরো একটু নিচু, আরো একটু গম্ভীর হয়ে এলো। সে অরির হাতের ওপর আলতো চাপ দিয়ে আবার বলতে শুরু করলো, তুমি হয়তো ভাবছো আরিশান মৃধার মতো একজন নীতিবান কঠোর মানুষ কিভাবে এতটা দুর্বল হয়ে পড়লেন, কিভাবে নিজের মনের ভেতরে একটা কাল্পনিক দুনিয়া বানিয়ে বেঁচে আছে। এর উত্তর লুকিয়ে আছে আমার বাবা আর মায়ের গল্পে। সারিম একটু থামলো। ও ঠোঁটের কোণে এক চিলতে ম্লান বিষণ্ণ হাসি ফুটে উঠল, যা দেখতে উথাল পাথাল করা সমুদ্রের মতো শান্ত কিন্তু ভয়ঙ্কর। আমার বাবা আরিশান মৃধা আর আমার মা আন্তারা রহমান, ওনারা যখন একে অপরের প্রেমে পড়েন তখন ওনাদের বয়সটা ছিল বড্ড কাছা। তখনও বাবা ক্ষমতার জোরে পৌঁছাননি, আর মাও ছিলেন এক সাধারণ মেডিকেল স্টুডেন্ট। ওনাদের প্রেমটা কোনো সাধারণ প্রেম ছিল না চন্দ্রিমা, ওটা ছিল এক তীব্র, অবাধ্য এবং সর্বগ্রাসী ভালোবাসা। 2 পরিবারের তীব্র বিরোধিতা ছিল ওনাদের এই সম্পর্কের মাঝে। বংশ মর্যাদা আর অহংকারের দেওয়ালে ওনাদের ভালোবাসা বারবার হোঁচট খাচ্ছিল, কিন্তু ওনারা দমে যাননি। এক তীব্র আবেগের বশবর্তী হয়ে অল্প বয়সে ওনারা দুজন মিলে পরিবার ছেড়ে সমস্ত আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে পালিয়ে বিয়ে করেছিলেন। অরি সারিমের মুখের দিকে তাকিয়ে রইল। ও কল্পনা করার চেষ্টা করলো আজকের এই গম্ভীর একাকী আরিশান মৃধা একদিন কতটা রোমান্টিক আর সাহসী ছিলেন, যিনি ভালোবাসার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। সারিম বলতে লাগলো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ওনাদের জীবনটা মোটেও সহজ ছিল না। মাথা গোছের মতো একটা ছোট্ট ভাড়া ঘর আর ডাল ভাতের সংস্থান করতেই ওনাদের হিমশিম খেতে হতো। কিন্তু সে অভাবের দিনগুলোতে ওনাদের সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবা একদিন নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে টিউশনি আর ছোটখাটো পার্ট টাইম চাকরি করে সংসার টানতেন। আর মাও নিজের মেডিকেলে কলেজের পড়াশোনার পাশাপাশি ঘরের সব কাজ সামলাতেন। বাবা প্রায়ই আমাকে বলতেন সেই দিনগুলোতে নাকি ওনার 1 কাপ চা দুজনে ভাগ করে খেতেন, কিন্তু সেই চায়ের কাপে যে সুখ ছিল তা আজকের এই বিশাল রাজপ্রাসাদেও নেই। ওনাদের সে ত্যাগ, সে কঠোর পরিশ্রমের মাঝে একদিন আমার জন্ম হয়।
মৃধা, আবরার, শারিম। আমার জন্মের পর ওনাদের সেই ছোট্ট সংসারটা যেন একটা পূর্ণতা পেয়েছিল। মা ডাক্তার হলেন, বাবা নিজের মেধা আর কঠোর পরিশ্রমে সিভিল সার্ভিসে যোগ দিয়ে আস্তে আস্তে রাজনীতির দিকে পা বাড়ালেন। অভাব দূর হলো, প্রতিষ্ঠা এলো, কিন্তু ওনাদের ভেতরে সে আদিম নিখাত ভালোবাসাটা একদম একই রকম রয়ে গেল। অন্তত আমি আমার শৈশবের 12-13টা বছর ওনাদের ঠিক এভাবে দেখে এসছে। বলতে বলতে সারিমের গলার স্বর হঠাৎ করেই শক্ত হয়ে এলো। ওর চোয়াল দুটো দৃঢ় হলো, চোখ জোড়ায় ফুটে উঠল এক চরম বিতৃষ্ণা আর যন্ত্রণার ছাপ। ও অরির হাতটা নিজের গালের সাথে আর একটু জোরে চেপে ধরে বলল, কিন্তু চন্দ্রিমা, নিয়তি হয়তো ওনাদের এই নিখাত সুখ সহ্য করতে পারেনি, অথবা মানুষের মন বোধহয় পৃথিবীর সবচেয়ে পরিবর্তনশীল এবং বিশ্বাসঘাতক জিনিস। আমার বয়স যখন ঠিক 12 কি 13, আমি তখন ক্লাস 8-এ পড়ি। ঠিক তখন থেকে আমি লক্ষ্য করতে লাগলাম আমাদের ঘরের ভেতরে বাতাসটা কেমন যেন বদলে যাচ্ছে। মায়ের ব্যবহার বাবার প্রতি দিন দিন খুব অদ্ভুত উপায়ে পাল্টাতে শুরু করলো। যে মা বাবা অফিস থেকে ফেরার আগে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, সেই মা এখন বাবার উপস্থিতিতেও চরম উদাসীন। বাবার সাথে কথা বলা তো দূর, ওনার দিকে তাকানোর প্রয়োজন বোধও করতেন না। বাবা প্রথম প্রথম ভেবেছিলেন হসপিটালে কাজের অতিরিক্ত চাপ, নাইট ডিউটি আর পেশাগত স্ট্রেসের কারণে হয়তো মা এমন খিটখিটে আর নিষ্ক্রিয় হয়ে গেছেন। বাবা ওনাকে আরও বেশি স্পেস দিতে চাইলেন, ওনার প্রতি যত্ন আরও বাড়িয়ে দিলেন। কিন্তু দূরত্ব কমার বদলে দিন দিনে তা এক বিশাল খাদের মতো রূপ নিতে লাগলো। অরি নিঃশব্দে শুনছিল। একটা সাজানো গোছানো সুখী পরিবারের ভাঙনের গল্প সবসময় বড্ড নির্মম হয়। ও সারিমের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, যেন সারিমকে বোঝাতে চাইলো সে আছে ওর পাশে। সারিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, ওনার তীক্ষ্ণ চোখকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। মায়ের এই অস্বাভাবিক পরিবর্তন যখন ওনার সহ্যসীমা পার করে গেল, তখন উনি গোপনে মায়ের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আর সেই খোঁজ নিতে গিয়ে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাবা সেদিন জানতে পারলেন যে তারার পবিত্রতার উপর ওনার আজন্মের বিশ্বাস ছিল। যে তারাই করে নিজে সবকিছু ভাবতেন, সে তারা হসপিটালের অন্য এক তরুণ কলিগের সাথে এক পরকের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। মায়ের চেয়ে বয়সে বেশ ছোট ছিল লোকটা, নিষিদ্ধ অ্যাফেয়ার চলছিল ওনাদের মাঝে। অরি চমকে উঠল। ও নিজের মুখটা চেপে ধরল বিস্ময়ে। আন্তারা মৃধার মতো একজন মহীয়সী নারী, যার ছবি এখনও এ বাড়ির দেওয়ালে দেওয়ালে শ্রদ্ধার সাথে ঝুলে আছে, উনি এমন একটা কাজ করতে পেরেছিলেন? হ্যাঁ চন্দ্রিমা, এটাই চরম এবং নির্মম সত্য ছিল। সারিমের গলায় এক অদ্ভুত নিষ্পৃহতা ফুটে উঠল। এই সত্যটা জানার পর বাবার মনটা এক মুহূর্তে কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যে মানুষটা পুরো পৃথিবী গড়ে উঠেছিল তার তারাকে কেন্দ্র করে, সে মানুষটা জানতে পারলেন ওনার পৃথিবীটাই আসলে এক মরিচিকার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, বাবা এত বড় একটা আঘাত পাওয়ার পরেও মায়ের উপর কোনো চিৎকার চেঁচামেচি করেননি, ওনাকে গায়ে হাত তোলা বা ডিভোর্স দেওয়ার কথা ভাবেননি। উনি মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন এক ভিখারের মতো। উনি মাকে অনেক বুঝিয়েছিলেন, ওনার পা দুটো ধরে কেঁদেছিলেন। বাবা ওনার সমস্ত পুরুষালীর সত্তা, সামাজিক মর্যাদা বিসর্জন দিয়ে মায়ের সামনে আকুতি মিনতি করেছিলেন শুধু ওনাকে নিজের কাছে ধরে রাখার জন্য। সারিম চোখ বন্ধ করল, যেন সেই অতীতের দৃশ্যগুলো এখনো ও চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। কিন্তু মা শোনেননি। ভালোবাসার সে তীব্র অন্ধত্ব মাকে এতটাই গ্রাস করেছিল যে ওনার সামনে নিজের স্বামীর এই কান্না, নিজের সন্তানের নিষ্পাপ মুখ কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মা বাবার সাথে একই ছাদে নিচে থাকার পরেও গোপনে সেই লোকটার সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছেন। ভাবো একবার, একটা পুরুষ মানুষের পক্ষে এটা কতটা জঘন্য এবং যন্ত্রণাদায়ক। যে স্ত্রীকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সে প্রতি রাতে অন্য একটা পুরুষের শয্যার সঙ্গী হচ্ছে। এটা জানার পরেও বাবা ওনাকে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন, শুধু এই আশায় যদি মায়ের ভুল কোনোদিন ভেঙে যায়। এর মাঝে একবার সে প্রেমিক লোকটা মাকে ধোঁকা দিয়েছিল, ওনাকে একা ফেলে চলে গিয়েছিল। মা তখন বিধ্বস্ত হয়ে আবার বাবার কাছে ফিরে এসেছিলেন। বাবা ওনাকে বুকে টেনে নিয়েছিলেন, ওনার চোখের জল মুছে দিয়েছিলেন। কোনোদিন একটা তপ্ত কথা ওনাকে বলেননি। বাবা মাকে এতটাই ভালোবাসত যে ওনাকে কোনোদিন ঘৃণা করতে পারেননি। অরির চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আরিশান মৃধার এই
অবদমিত কষ্টটা নিজের বুকের ভেতর অনুভব করতে পারছে। যে মানুষটা বাইরে এত শক্ত, সে ভেতরে কতটা রক্তাক্ত হয়ে বেঁচে ছিল এতগুলো বছর। সারিম বলতে লাগলো, কিন্তু মায়ের সেই সুমতি বেশি দিন টেকেনি। সে প্রেমিক লোকটা প্রায় 6 বছর পর মায়ের জীবনে ফিরে আসে। আর এবার মায়ের ভেতরে সে অবাধ্য ইচ্ছেটা পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মা এবার আর কোনো লুকোচুরি করলেন না। একদিন সাত সকালে আমার আর বাবার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে ওরা যাবতীয় সবকিছু গুছিয়ে নিয়ে সেই লোকটার সাথে একেবারে চলে গেলেন। আমাদের চিরতরে ছেড়ে এক কাপড়ে মা ওই বাড়ি থেকে বের হয়েছেন। আমি তখন সবেমাত্র কলেজে উঠেছি। কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখো আমার সেই বয়স সাথে চোখের সামনে নিজের মাকে এভাবে অন্য একজনের হাত ধরে চলে যেতে দেখা আমার ভেতরে পুরো জগৎটাকে ওলটপালট করে দিয়েছিল। সারিম এবার অরের কোলের ওপর নিজের মাথাটা খুব আলতো করে রেখে দিল। এক অবুঝ ক্লান্ত বাচ্চার মতো অরের কোলে নিজের মুখটা গুজে দিয়ে ও বলতে লাগলো, মা চলে যাওয়ার পর বাবা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। উনি ঘরের দরজা বন্ধ করে দিনের পর দিন পড়ে থাকতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, বাবা তখনও মাকে ঘৃণা করতে পারেননি। উনি প্রতিটা দিন প্রতিটা রাত মায়ের জন্য অপেক্ষা করতেন। ওনার মনে হতো মা হয়তো আবার ভুল বুঝতে পেরে ওনার এই আরিশানের বুকেই ফিরে আসবে। ওনার সে অন্ধ ভালোবাসার উপর থেকে আমার ঘেন্না ধরে গিয়েছিল। কিন্তু বাবার সে অপেক্ষা আর ফুরায়নি। মা ফিরেছিলেন, তবে জীবন্ত নয়, লাশ হয়ে। মা চলে যাওয়ার কয়েক মাস পরে একদিন ওনার মৃতদেহ উদ্ধার করা হয়। সেই লোকটা যার জন্য মা নিজের স্বামী সন্তান সংসার সবকিছু ত্যাগ করেছিলেন, সে ছিল আসলে এক চরম সাইকোপ্যাথ আর লোভী পিশাচ। মায়ের সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা হাতিয়ে নিয়ে সে মায়ের উপর চরম শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। দিনের পর দিন মাকে একটা বদ্ধ ঘরে আটকে রেখে নির্মমভাবে পেটাত। আর একদিন সে অত্যাচারের চরম পর্যায়ে মা মারা যান। অরি আতঙ্কে শিউরে উঠল ও সারিমের চুলে নিজের আঙ্গুলগুলো আরো শক্ত করে চেপে ধরল। সারিমের গলার স্বর এখন কাঁপছে। এক তীব্র কাঁপা কান্না যেন ওর বুকের ভেতর দলা পাকিয়ে উঠছে। বাবা যখন মায়ের এই করুণ পরিণতির কথা জানতে পারেন, উনি নিজের সমস্ত ক্ষমতা ব্যবহার করেছিলেন। উনি নিজে দাঁড়িয়ে সে নরবিশেষ লোকটাকে আইনের খাঁচে পড়েছিলেন এবং 3rd ডিগ্রি টর্চার নিশ্চিত করেছিলেন। ওনার ক্ষমতার জোরে সেই লোকটাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল যে মৃত্যুর চেয়ে ভয়াবহ ছিল। লোকটা জেলের ভেতরে ধুকে থেকে মরছে। বাবু ওনার প্রতিশোধ নিয়েছিলেন ঠিকই, কিন্তু ওনার ভেতরে সে আরিশান মৃধা ওই দিনে চিরতর মরে গিয়েছিলেন। যে মানুষটা নিজের স্ত্রীর অপেক্ষায় বুক বেঁধেছিলেন, সে যখন জানলো যে তার ভালোবাসার মানুষটাকে অন্য একজন এভাবে অত্যাচার করে মেরে ফেলেছে, ওনার ভালোবাসার উপর থেকে, এই পৃথিবীর উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল। ওরা নিজের চারপাশে এক বিশাল দুর্বৃত্তের দেওয়াল তুলে নিলেন। বাইরের পৃথিবীর জন্য উনি হয়ে উঠলেন এক কঠোর অনুভূতিহীন লৌহ মানব। আর ঘরের ভেতরে ওরা নিজের একাকিত্ব সহ্য করতে না পেরে মায়ের সে পুরনো স্মৃতিগুলোকে হ্যালুসিনেশন করতে শুরু করেন। উনি ওনার নিজের মনের ভেতর মায়ের একটা ভালো রূপ, সে পুরনো আন্তারাকে জ্যান্ত করে তোলে ওনার সাথে কথা বলতে লাগলেন। কারণ বাস্তব আন্তারা সে চরম প্রতারণা আর নির্মম মৃত্যু মেনে নেওয়ার মতো ক্ষমতা বাবার এই মস্তিষ্কের ছিল না। এসব বলতে বলতে সারিমের গলার স্বর আস্তে আস্তে বুঝে এলো। সারাদিনের তীব্র মানসিক ঝড়, নিজের জীবনের সবচেয়ে গোপন ও রক্তাক্ত ক্ষতটা অরের সামনে মেলে ধরার পর ওর শরীরের সেই শক্তিটুকু যেন শেষ হয়ে গেছে। সারিম আস্তে আস্তে ওর এক হাত দিয়ে অরের পা দুটো আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন ও এই পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয়টাকে কোনো মতেই হারাতে চায় না। আর অপর হাতটা অরের কোলের ওপর আলতো করে রেখে ওর কোলের মাঝে নিজের মুখটা সম্পূর্ণ গুজে দিয়ে ও নিথর হয়ে রইল। অরে এতক্ষণ স্তব্ধ হয়ে সারিমের প্রতিটি কথা শুনছিল। ও চোখে জল সারিমের শার্টের কাঁধ ভিজিয়ে দিয়েছে। সে এতদিন বুঝতে পারল কেন সারিম এতটা খামখেয়ালি, কেন সে চট করে কাউকে নিজের জীবনে জড়াতে চায় না, আর কেন সে আজ নিজের বাবার জীবন বাঁচাতে এতটা মরিয়া হয়ে উঠেছিল। সারিম কোনো ভিলেন নয়, সে আসলে এক চরম বিধ্বস্ত পিতৃভক্ত ছেলে, যে নিজের বাবাকে সম্পূর্ণ মানসিক ধ্বংসের হাত থেকে বাঁচাতে নিজের পিঠ দেওয়ালে ঠেকিয়ে এই ভয়ঙ্কর জোয়াটা খেলেছে। অরির মনের ভেতর জমে থাকা সারিমের প্রতি সমস্ত ক্ষোভ, সমস্ত ভুল বোঝাবুঝি আর অভিমান এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল।
ওর মনে এখন সারিমের জন্য কোনো দ্বিধা নেই। অরিও খুব ধীর গতিতে নিজের 2 হাত সারিমের পিঠের ওপর রাখলো। ওর ডান হাতের আঙ্গুলগুলো পরম মমতায় সারিমের ঘন সিল্কি চুলের মাঝে ডুবিয়ে দিল। খুব আলতো করে পরম যত্নে সারিমের মাথায় বিলি কাটতে লাগলো, ঠিক যেভাবে একজন প্রেমিকা তার সমস্ত সত্তা দিয়ে তার পুরুষকে আগলে রাখে। সারিম অরির এই নিঃশর্ত পরম ভালোবাসার স্পর্শ পেয়ে এক দীর্ঘ পরম তৃপ্তির শ্বাস ছাড়ল। ওর শক্ত হয়ে থাকা শরীরের পেশিগুলো আস্তে আস্তে শিথিল হয়ে এলো। মনের ভেতরের সেই প্রলয়ঙ্কারী ঝড়টা যেন অরির এই আঙ্গুলের ছোঁয়ায় এক নিমিষে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর সারিমের শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক আর গভীর হয়ে এলো। সে অরির কোলে মাথা রেখে এক নিষ্পাপ শিশুর মতো গভীর ঘুমে তলিয়ে গেল। অরিও সেভাবেই বসে রইল, বারান্দার বাইরে তাকালো। বাগানের সেই বিশাল শিমুল গাছটা এখনো অন্ধকারের মাঝে একাকী দাঁড়িয়ে আছে, আর তার নিচে বেঞ্চে বসা আরিশান মৃধার অবয়বটা এখন আর ততটা ভয়ালো লাগছে না। অরির মনে হলো জেবা হয়তো সত্যিই পারবে এই পরিবারে আবার আলো ফিরিয়ে আনতে। যে মেয়ে আরিশান মৃধাকে তার সমস্ত অন্ধকার শুদ্ধ ভালোবাসতে পারে, সেই পারবে ওনার এই মরণ ব্যাধি দূর করতে। সারিমের চুলে বিলি কাটতে কাটতে অরির নিজের চোখের পাতাও দিনভরের ক্লান্তিতে ভারী হয়ে আসছিল। সে আর নিজের মাথাটা সোজা রাখতে পারছিল না। সোফার পেছনে দেওয়ালে নিজের মাথাটা হেলিয়ে দিল। ওর হাতটা তখনও সারিমের চুলে স্তব্ধ হয়ে আছে। রাতের শেষ প্রহরে হিমেল বাতাস সারিমকে নিজের কোলের মাঝে আগলে রেখে অরি নিজেও আস্তে আস্তে এক গভীর শান্তিময় ঘুমে দেশে তলিয়ে গেল।